আজ আমরা নবম শ্রেণীর কার্যক্ষমতা শক্তি বা ওয়ার্ক পাওয়ার এনার্জি এই অধ্যায়টি আলোচনা করব। কার্য শক্তি ক্ষমতা এটা নিয়ে আলোচনা করব। প্রথমে আসছে কার্য কাকে বলা হয়। প্রথমে আসছে এক নাম্বার কার্য বা ওয়ার্ক। কার্য কাকে বলে না, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ হয় তাহলে বলা হয় প্রযুক্ত বল কার্য করেছে। বল প্রয়োগ করলে বলের প্রয়োগ বিন্দু সরণ যদি হয় তখন বলা হয় প্রযুক্ত বল কার্য করেছে, তাই তো? বল প্রয়োগ করলে সরণ সবসময় যে বলের অভিমুখে হবে তা নয়, বলের অভিমুখ হতে পারে, বলের অভিমুখের সঙ্গে নাও মিলতে পারে অভিমুখ। প্রতি ক্ষেত্রে কাজের মান আমরা কিভাবে নির্ণয় করব? এক নম্বর কন্ডিশন, ধরো এটা বস্তু, এর উপর এ বল প্রয়োগ করার ফলে বস্তুটা এখান থেকে এখানে গেল, এ থেকে বি অবস্থানে গেল, ঠিক আছে? এ থেকে বি অবস্থানে গেল, ধরলাম সরণ হচ্ছে এস। এক্ষেত্রে বল যেদিকে সরণ সেদিকে, তাই কার্য ডাব্লিউ সমান কত হবে না এফ ইন্টু এস, বল ইন্টু সরণ। দু নম্বর ক্ষেত্র, ধরো এটা বস্তু, এরপর এই বরাবর এফ বল প্রয়োগ করার ফলে বস্তুর এ থেকে বিতে গেল, সরণ হলো এক্ষেত্রে এস। সরণ এবং বলের মধ্যবর্তী কোণ এক্ষেত্রে থিটা। সরণ এদিকে বল, মধ্যবর্তী কোণ কত? থিটা। এক্ষেত্রে কৃতকার্য ডাব্লিউ সমান ধরা হবে এফ এস কস থিটা। কেন এফ এস কস থিটা? এফ বলের এই বরাবর উপাংশ এফ কস থিটা, অতএব কৃতকার্য এফ কস থিটা গুণিত এস, এফ এস কস থিটা। থিটা সমান 0 ডিগ্রি হলে, এখানে থিটা সমান 0 ডিগ্রি হলে ডাব্লিউ সমান এফ এস, cos 0 মান 1। থিটা সমান 90 ডিগ্রি হলে তখন ডাব্লিউ সমান 0 হয়, cos 90 এর মান 0। এটা আমরা পরে আলোচনা করছি। তাহলে কার্য সমান পেলাম এফ এস যদি বল এবং সরণ একই দিকে হয়, অথবা এফ এস cos থিটা যদি বল ও সরণের মধ্যে কোণ থিটা হয়। কার্যের একক আর মাত্রা, তাহলে কার্য সমান পেলাম বল গুণিত সরণ যদি একই দিকে হয় তখন, অর্থাৎ পেয়েছি আমরা ডাব্লিউ সমান এফ ইন্টু এস। অতএব একক কি হবে? সিজিএস পরিচিত একক, ডাইন ইন্টু সেমি, এটাকে বলা হয় আর্ক, পিআরজি আর্ক। এসআই একক কি? বলের একক তোমরা জানো নিউটন ইন্টু মিটার, একে বলা হয় জুল। কার্যের দুটি একক আর্ক এবং জুল। 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক। জুল এবং আর্কের মধ্যে সম্পর্ক। এগুলো গেল কার্যের ব্যবহারিক একক। অভিকর্ষী একক আছে, অভিকর্ষী একক আমরা জানার আগে বলে নেব জুল এবং আর্ক কাকে বলে। 1 কিলোগ্রাম ভরের কোন বস্তুর উপর যে বল 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ 1 মিটার হয় তখন তাকে বলা হবে, সেই কার্যকে বলা হবে 1 জুল। 1 গ্রাম ভরের কোন বস্তুর উপর 1 ডাইন বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর সরণ 1 সেন্টিমিটার হয় তখন সেই কার্যকে বলা হবে 1 আর্ক। আর্ক এবং জুলের সংজ্ঞা, এদের মধ্যে সম্পর্ক। কার্যের অভিকর্ষীয় দুটো একক আছে, কি কি না সিজিএস পদ্ধতিতে অভিকর্ষী একক হচ্ছে গ্রাম ইন্টু সেমি, এসআই তে অভিকর্ষী একক কেজি ইন্টু মিটার। গ্রাম সেমি কাকে বলা হয়? 1 গ্রাম ভরে কোনো বস্তুকে অভিকর্ষের বিপরীতে
এক সেমি তুলতে যে পরিমাণ কার্য করা হয় তাকে বলা হয় 1 গ্রাম সেমি। কিলোগ্রাম মিটার কি? 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার উপরে তুলতে যে পরিমাণ কার্য করা হয় তাকে বলা হয় 1 কিলোগ্রাম মিটার। 1 গ্রাম সেমি ইকুয়ালস টু 981 আর 1 কিলোগ্রাম মিটার ইকুয়ালস টু 9.81 জুল। অভিকর্ষ একক এবং পরম এককের মধ্যে সম্পর্ক। এরপর আমরা আসছি কার্যহীন বল। কার্যহীন বল কাকে বলা হয়? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলেও যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ না হয় তখন প্রযুক্ত বল কোনো কার্য করে না, সেই বলকে বলা হয় কার্যহীন বল। বল প্রয়োগ করলেও কখন স্মরণ কখন কার্য হয় না? দুটো ক্ষেত্রে হয়। 1 নম্বর, যদি স্মরণ শূন্য হয়, এটা দেওয়াল, তুমি বল প্রয়োগ করছো, দেওয়াল স্মরণ হবে না, এক্ষেত্রে কার্য শূন্য। অর্থাৎ S সমান শূন্য হলে W সমান 0 হবে। একটা বস্তুকে বৃত্তাকার পথে যেখান থেকে যেতে শুরু করলে সেখানে নিয়ে এলে, এখানে যেতে শুরু করলে এখান থেকে ঘুরিয়ে আবার এখানে নিয়ে এলে, যদি প্রাথমিক এবং অন্তিম অবস্থান একই হয় তাহলে সেক্ষেত্রে প্রযুক্ত বল কোনো কার্য করে না, কারণ এক্ষেত্রে স্মরণ সমান শূন্য। দ্বিতীয় কন্ডিশন কি? তাহলে একটা যে স্মরণ শূন্য হলে কার্যহীন বল হয়, স্মরণ এবং বলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে W সমান কত হবে? Fs cos 90 that is equal to 0। cos 90 এর মান 0 প্রথমে বলেছি। একটা বস্তুকে আমরা সমতল মেঝেতে অনুভূমি বরাবর এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, ধরো মাথায় করে তো সুটকেস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, এখান থেকে এখানে গেল, এখানে স্মরণ এই হচ্ছে S আর বল বা ওজন কাজ করছে নিচের দিকে mg, এই দুটোর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে সমতল মেঝে বরাবর কোনো বস্তুকে মাথায় করে বা হাতে করে নিয়ে গেলে সেক্ষেত্রে বল এবং স্মরণের মধ্যে কোণ হয় 90 ডিগ্রি, তাই কোনো কার্য হয় না। এগুলো হচ্ছে কার্যহীন বল। ঠিক আছে, তাহলে কার্য সম্পর্কে আমরা জানলাম। এরপর চলে আসছি ক্ষমতা বা পাওয়ার। ক্ষমতা কাকে বলা হয়? কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। তবে ক্ষমতা সমান কৃতকার্য বাই সময় বা P সমান W বাই T। একক সময়ে যে পরিমাণ কার্য হয় তাকে ক্ষমতা বলা হয়। কার্য হচ্ছে স্কেলার রাশি, এর মান আছে অনুভব নেই। ক্ষমতাও কিন্তু স্কেলার রাশি, এর মান আছে কিন্তু কোনো অনুভব নেই। কি রাশি? স্কেলার রাশি। একক কি? সিজিএস পদ্ধতিতে এবং এসআই পদ্ধতিতে। আর নিজেরা একক তৈরি করতে পারবো। কার্যের একক কি? একটু আগে পেয়েছিলাম আমরা আর বাই সেকেন্ড। ক্ষমতা এসআই একক কি হবে? জুল পার সেকেন্ড, এর অপর নাম হচ্ছে ওয়াট, জুল পার সেকেন্ড বা ওয়াট। মাত্রা কি হবে? না ক্ষমতার মাত্রা সমান কার্যের মাত্রা বা সময়ের মাত্রা। তাহলে মাত্রা নির্ণয় করছি এখানে আমরা P এর মাত্রা সমান W এর মাত্রা বাই T এর মাত্রা। কার্যের মাত্রা সমান বলের মাত্রা গুণিত স্মরণের মাত্রা বাই সময়ের মাত্রা। বলের মাত্রা আমরা জানি কত? m(-2) গুণিত L বাই T। তাহলে আসবে এটা m L স্কয়ার T⁻³ m L স্কয়ার T⁻³ এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। সঙ্গে সঙ্গে আমরা কাজের মাত্রা নির্ণয় করলাম। কাজের মাত্রা কত পেলাম? m L স্কয়ার T⁻²। তাকে T দিয়ে ভাগ করলে m L স্কয়ার T⁻²। ক্ষমতা ব্যবহারিক একক ওয়াট। ওয়াট সম্পর্কে একটু বলে রাখি, কিলোওয়াট 1 kW সমান 1000 ওয়াট, 1 মেগাওয়াট সমান 10⁶ ওয়াট। এছাড়া একটি হচ্ছে হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা, 1 HP সমান 746 ওয়াট।
ঠিক আছে, 746 ওয়াট। ক্ষমতা সম্পর্কে জানলাম, ক্ষমতা, কার্য, এই দুটো জিনিস আমরা পড়লাম। এরপর চলে আসছি আমরা শক্তি বা এনার্জি। শক্তি কাকে বলা হয়? কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। শক্তি আর কার্য একই রাশি, এদের একক ও মাত্রা একই। শক্তিরও শীর্ষ পরিতে একক আর এসআইতে জুল, মাত্রা এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। কার্য শক্তি একই রাশি। শক্তি কাকে বলে বললাম? কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। যান্ত্রিক শক্তিকে আমরা দুভাবে ভাগ করি, স্থিতিশক্তি আর গতিশক্তি। তবে শক্তি বা যান্ত্রিক শক্তি এর দুটো ভাগ, একটা হচ্ছে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি এন্ড গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। প্রথমে আমরা স্থিতিশক্তি নিয়ে আলোচনা করছি। স্থিতিশক্তি স্থিতিশক্তি অভিকর্ষীয় স্থিতিশক্তি হয়, স্থিতিস্থাপক স্থিতিশক্তি হয়। স্থিতিস্থাপক স্থিতিশক্তি কি? স্প্রিংকে সংকুচিত করলে তার মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়, যেটা আমরা স্থিতিস্থাপক স্থিতিশক্তি। এই জন্য কোনো স্প্রিংকে সংকুচিত করে অ্যাসিডের মধ্যে দিয়ে দিলে স্প্রিংটা গলে যায়, তো স্থিতিশক্তিটা তখন তাপ শক্তিতে রূপান্তরিত হয় এবং অ্যাসিডের তাপমাত্রা বেড়ে যায়। স্থিতিস্থাপক স্থিতিশক্তি নিয়ে জানলাম। অভিকর্ষীয় স্থিতিশক্তি কি? না, অভিকর্ষের বিরুদ্ধে কোনো বস্তুকে কিছুটা উচ্চতায় তুললে বস্তুটা কিছুটা স্থিতিশক্তি অর্জন করে, যেটা অভিকর্ষীয় স্থিতিশক্তি। স্থিতিশক্তির সংজ্ঞা যদি বলতে বলা হয় কি, না কোনো বস্তুর আকার বা আয়তন পরিবর্তন করলে বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য সঞ্চিত হয় তাকে বলা হয় স্থিতিশক্তি। এর রাশিমালা আমরা নির্ণয় করব। ধরো এটা পৃথিবী পৃষ্ঠ, এখানে এম ভরের একটি বস্তু আছে, একে অভিকর্ষের বিপরীতে এই উচ্চতায় আমরা নিয়ে গেলাম, এখান থেকে অভিকর্ষের বিপরীতে এই উচ্চতায় নিয়ে গেলাম। বস্তুটির ওজন, ওজনের মান কত? ভর গুণিত ত্বরণ। ওজন বা বল সেটা কাজ করবে কোন দিকে? নিচের দিকে। তাহলে বস্তুটাকে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় তুলতে যে পরিমাণ কার্য করা হয় সেই কার্যই বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। তাহলে এক্ষেত্রে কার্য সমান কত? বল গুণিত সরণ। বলের মান mg, সরণ h, that is equal to mgh। এই কার্যটাই স্থিতিশক্তি, অতএব স্থিতিশক্তি mgh। স্থিতিশক্তি রাশিমালা কি পেলাম? mgh। এখানে m বস্তুর ভর, g অভিকর্ষীয় ত্বরণ, h পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতা। পৃথিবী পৃষ্ঠের স্থিতিশক্তি শূন্য ধরা হয়। স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে, পৃথিবীর ভিতরে, পৃথিবী পৃষ্ঠের নিচে কেন্দ্রের দিয়ে গেলে তখন স্থিতিশক্তির মান ঋণাত্মক হয়। ঠিক আছে, তাহলে স্থিতিশক্তির রাশিমালা আমরা পড়লাম। এরপর চলে আসছে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। গতিশক্তি বা কাইনেটিক এনার্জি কোন বস্তু তার গতিশীলতার জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় গতিশক্তি। এর রাশিমালা আজকে আমরা নির্ণয় করব। ধরো m ভর একটি বস্তু v বেগ নিয়ে চলছিল। বস্তুর উপর বাইরের থেকে F বল প্রয়োগ করার ফলে, এদিকে বল F প্রয়োগ করার ফলে বস্তুটি s দূরত্ব যাওয়ার পর অন্তিম বেগ 0। v সমান বেগ ছিল, এখান থেকে অন্তিম বেগ হয়ে গেল কত? 0। তাহলে প্রাথমিক বেগ v, s দূরত্ব যাওয়ার পর বেগ হলো 0। কত বল প্রয়োগ করা হয়েছে? না F বল প্রয়োগ করা হয়েছে। তাহলে আমরা
ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2as থেকে পাই। কেন এই সূত্র বসালাম? বস্তুটি যেহেতু বেগ কমছে তাহলে মন্দন, ওই জন্য ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2as সমীকরণ বসিয়ে পাই। এই সমীকরণ থেকে কি পাবো? অন্তিম বেগ 0 সমান প্রাথমিক বেগ, এটা প্রাথমিক বেগ ভি স্কয়ার মাইনাস 2as, অতএব s সমান ভি স্কয়ার বাই 2a। এটা দূরত্বের মান পেলাম। এক্ষেত্রে F বল প্রয়োগ করার ফলে বস্তুটি s দ্রুত যাওয়ার পর স্থির হয়েছে। এই F বল কর্তৃক কৃতকার্যটি বস্তুর মধ্যে, এই কৃতকার্যে বস্তুর গতিশক্তি সমান, গতিশক্তি এই দিকে কাজ করছিল, বেগে যাচ্ছিল, বল বিপরীত দিকে দূরে সমান হলে তবে বস্তুটা স্থির হয়েছে। তাহলে কৃতকার্যের গতিশক্তি, অতএব গতিশক্তি সমান কার্য সমান কত হবে? বল গুণিত সরণ F গুণিত s সমান বলের মান আমরা পেয়েছি কত? বলের মান পেয়েছি, বল সমান ভর গুণিত ত্বরণ গুণিত s সমান ভরের মান m, ত্বরণের মান a। সরি, এখান থেকে a সমান পাবো v স্কয়ার বাই 2s, a সমান v স্কয়ার বাই 2s। ঠিক আছে, আচ্ছা এটা না বলে চলবে, সরি, s সমান v স্কয়ার 2s আছে, তাই তো m ইনটু a লিখলাম, s এর জায়গায় লিখছি v স্কয়ার বাই 2a, a কাটলো, পেলাম হাফ m v স্কয়ার। দেখো a কেটে গেছে, পড়ে যাচ্ছে হাফ m v স্কয়ার। অতএব এই গতিশক্তির এই মান হচ্ছে কত? হাফ m v স্কয়ার। তাহলে গতিশক্তির রাশিমালা কত পেলাম? গতিশক্তি সমান গতিশক্তি হাফ m v স্কয়ার। m হচ্ছে বস্তুর ভর, v হচ্ছে বস্তুর বেগ। এখান থেকে দেখেই বুঝতে পারছো যে বেগ ঋণাত্মক হতে পারে কিন্তু গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, কারণ ভর সবসময় ধনাত্মক, v স্কয়ারের মানও সবসময় ধনাত্মক, গতিশক্তি সবসময় ধনাত্মক। স্থিতিশক্তি, গতিশক্তি রাশিমালা পড়লাম। এরপর আমরা পড়বো ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক। ভরবেগ কাকে বলে? আমরা আগেই পড়েছি, ভরবেগ বা মুভমেন্ট p দ্বারা প্রকাশ করা হয়, সমান ভর গুণিত বেগ। গতিশক্তি E সমান হাফ m v স্কয়ার, গতিশক্তি। অতএব এখান থেকে বলতে পারি, দেখো আমরা E সমান হাফ m v স্কয়ার আমরা জানি, সমান হাফ m স্কয়ার v স্কয়ার বাই m সমান দেখো p স্কয়ার বাই m বলা যায়। উপর নিচে m দিয়ে গুণ করেছি, তাহলে m স্কয়ার হয়ে গেল, নিচে m v মানে কি? তাহলে p স্কয়ার বাই 2m, বা বলবো এখান থেকে p স্কয়ার সমান 2m e। এটা হচ্ছে ভরবেগ গতিশক্তির মধ্যে সম্পর্ক, বা বলতে পারো p সমান √2m e, ভরবেগ গতিশক্তির মধ্যে সম্পর্ক। এরপর চলে আসছি আমরা শক্তি সংরক্ষণ সূত্র। অভিকর্ষ বরাবর অবাধে পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, এটা আমরা প্রমাণ করব। যান্ত্রিক শক্তি বলতে স্থিতিশক্তি এবং গতিশক্তির সমষ্টি। ধরো এইটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, একটি m ভরের বস্তু নিচের দিকে অবাধে পড়তে পড়তে ভূপৃষ্ঠে এসে পড়লো। এটা a বিন্দু, ধরো মাঝখানে একটা বিন্দু ধরলাম b বিন্দু, এটি c বিন্দু। এখানে উচ্চতা ধরলাম x, পুরো উচ্চতা h, তাহলে এই উপরে কত হবে? h মাইনাস x। a থেকে b এর দূরত্ব x, a থেকে c এর দূরত্ব h, তাহলে b থেকে c এর দূরত্ব কত হবে? h মাইনাস x। একটি m ভরের বস্তু অবাধে নিচের দিকে পড়ছে। আমরা প্রমাণ করব a বিন্দু, b বিন্দু এবং c বিন্দু, তিনটে বিন্দুতেই মোট শক্তির সমষ্টি ধ্রুবক। প্রথমে আসছি a বিন্দুতে, at a
এ বিন্দু থেকে বস্তুটা অবাধে পড়ছে, তাহলে এখানে প্রাথমিক বেগ শূন্য, তাই এখানে গতিশক্তি শূন্য। তাহলে কাইনেটিক এনার্জি কত হবে এই বিন্দুতে? হাফ এম ভি স্কয়ার, ভি যেহেতু শূন্য শূন্য। পোটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি মান কত? পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় আছে এটা? এইচ উচ্চতায়, স্থিতি শক্তির মান mgh। টোটাল এনার্জি যোগ করলে কত হবে? এই দুটো যোগ করলে mgh হচ্ছে টোটাল এনার্জি। কোথায়? না এ বিন্দুতে। এক বি বিন্দুতে মোট শক্তির মান নির্ণয় করব। স্থিতি শক্তি চলে আসছে। পোটেনশিয়াল এনার্জি কত হবে? বি বিন্দুর উচ্চতা h - x, তার পোটেনশিয়াল এনার্জি mgh - x, mgh - x। বি বিন্দুতে গতিশক্তি কত? হাফ এম ভি স্কয়ার। এখানে বেগ নির্ণয় করতে হবে। ধরলাম এখানে বেগ ভি, এখানে বেগ কত ছিল? বেগ ছিল শূন্য। এ বিন্দুতে বেগ শূন্য, এখানে বেগ হয়েছে বললাম ভি। কত দূরত্ব নেমেছে? এক্স। তো সূত্র কি? না ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gs থেকে পাই। এই সূত্র প্রয়োগ করলে কি পাবো? ভি স্কয়ার মানে এখানে বেগ সমান 0 প্লাস 2gx। ভি স্কয়ার সমান কত হলো? 2gx। অতএব কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কয়ার সমান হাফ এম 2gx। তাহলে কত হবে এটা? mgx। তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে mgx, পোটেনশিয়াল এনার্জি mgh - x। mgh - mgx আর এখানে mgx। মোট এনার্জি বা টোটাল এনার্জি কত হবে? mgh। দুটো যোগ করলে হবে, এটা এটা যোগ করলে আসছে কত? mgh - mgx প্লাস mgx, mgx mgx কেটে যাবে, পড়ে থাকবে mgh। তাহলে এ বিন্দুতে মোট শক্তি mgh, বি বিন্দুতে মোট শক্তি mgh। সি বিন্দুতে এটা মুছে দিলাম। সি বিন্দুতে ধরলাম সি বিন্দুতে বেগ কত? এখানে বেগ ধরলাম v1, বেগ v1। তাহলে এ থেকে সি এর দূরত্ব কত? না h উচ্চতা নেমেছে, এই উচ্চতা h। তাহলে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gs, এই সূত্র থেকে পাই। ওখানে বেগ v1 এর স্কয়ার সমান 0 প্লাস 2gh। অতএব কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কয়ার সমান mgh। পোটেনশিয়াল এনার্জি কত হবে? এটা পৃথিবী পৃষ্ঠে, তাহলে পোটেনশিয়াল এনার্জি শূন্য। টোটাল এনার্জি কত হবে? mgh। এদের যোগ করলে mgh। এ তে মোট শক্তি mgh, বি তে মাঝে দেখালাম মোট শক্তি mgh, সি তে মোট শক্তি কত? mgh। তাহলে অবাধে পতনশীল বস্তু প্রতিটি বিন্দুতে মোট শক্তি সংরক্ষিত থাকে। কার্যক্ষমতা শক্তি আমরা পড়লাম, কার্য, কার্যহীন বল, কার্যের একক, ক্ষমতা, শক্তি, শক্তি সংরক্ষণ সূত্র ইত্যাদি। এই চ্যাপ্টার এখানেই শেষ।